নাসিরুদ্দিন পাটোয়ারি মাঠে গিয়ে বক্তৃতা দেয় নানান জায়গায়, তার উপরে ডিম ছুঁড়ে মারে। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, কোনো একটা সাধারণ ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি কোনো রাজনীতিবিদদের গায়ে বা কোনো ব্যক্তির গায়ে, সে যেই হোক না কেন, ওই রকম ডিম ছুঁড়ে মারবে না যদি দলীয় কোনো ছত্রছায়া সে না থাকে। 1 নম্বর। 2 নম্বর, নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যে কার ভিতরে ধাক্কা লাগে, কারা ক্ষতিগ্রস্ত হয়, কাদের মান যায়, যে কারণে তারা অলরেডি নোটিশ দিছে মানহানি মামলা করবে, তাহলে তারা করে, কোনো ইন্ডিভিজুয়াল করে না। ইন্ডিভিজুয়াল কেন করবে? ডিম ছুঁড়ে মারবে কেন? পরিষ্কার রাষ্ট্রের আইন আছে, আপনি যদি তার বক্তব্যে কোনো এমন কিছু হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় আনবেন। কিন্তু আপনি তো ডিম ছুঁড়ে, আমি আবারও বলছি, ডিম ছুঁড়ে মারা হয় দলীয় কর্নার থেকে, সে যে দলেরই হোক। কারণ কোনো ব্যক্তি, একটা সাধারণ ব্যক্তি ওই রকম মিছিলের ভিতরে গিয়ে একটা রাজনীতিবিদরে ডিম ছুঁড়ে মারবে না। সম্প্রতি টকশোর মাধ্যমে আপনি ব্যাপক পরিচিতি পেয়েছেন, এটাকে কিভাবে দেখেন? টকশোর মাধ্যমে পরিচিতি, হ্যাঁ, নিঃসন্দেহে পেয়েছি আমি, কোনো সন্দেহ নাই। এবং পরিচিতি তো সবাই পায়, যারাই টকশো করে তারা পরিচিতি পায়। টকশো করে অনেকে, এই টকশোই তাদের একমাত্র পুঁজি ছিল, তার থেকে অনেকে মন্ত্রী হয়েছেন, উপদেষ্টাও হয়েছেন, সেটা ঠিক আছে ওটা। কিন্তু পরিচিতিটা হয় কিভাবে, সেটা একটা ভাববার বিষয়। আমার যে পরিচিতিটা হইল সোসাইটিতে, সেটা কি নেগেটিভ ফর্মে না পজিটিভ ফর্মে, এটা আমাকে খুব ইয়ে দেয়, ভাবায় রাখে সব সময়। আমি তো রাস্তায় হাঁটি, সমাজে চলি, তাতে এখন পর্যন্ত যে মনে হয় যে সবাই আমার পক্ষে তা না, বিপক্ষে দ্বিমত পোষণ করে, সেও আছে। কিন্তু এখন পর্যন্ত যে জিনিসটা আমি পেয়েছি সেটা হলো এই, যে আমাকে অনেকেই বলছে বিরোধী, মানে ভিন্ন ঘরনার, তারাও বলছে ইয়েস, আপনার অনেক কথার সাথে আমাদের দ্বিমত আছে, বাট ইউ আর লজিক্যাল। এটা আমাকে বলে, এমন কেউ নাই বলে নাই। সেটা বিএনপি ঘরানার লোকও বলেছে, জামাতের ঘরানার লোক বলেছে, এনসিপি ঘরানার লোক বলেছে, সাধারণ লোক বলেছে, ইভেন ডিফেন্সের লোক বলেছে, পুলিশের লোক বলেছে। এটা আমি বলতে কোনো সন্দেহ নাই, আমি কারো নাম মেনশন করছি না। তবে একটা বিষয়, এখন আমি এই টকশোতে যাওয়ার পর আমি টকশোতে এমন কিছু লোকের বক্তব্য শুনি, এমন শব্দ ব্যবহার করে, যেমন বলে যে নাসিরুদ্দিন পাটোয়ারি খুব খারাপ শব্দ ব্যবহার করে। আমার বক্তব্য, খারাপ শব্দ ব্যবহার করলে আপনাকে তা আইনের আওতায় আনবেন। কিন্তু যদি তাকে কাউন্টার আরেকটা লোক যদি এসে কেউ বলে যে উনি তো পলিটিক্যাল বাস্টার্ড, ফর এক্সাম্পল, এটা কি হলো? একই জিনিস তো হইল। এই জন্য বলা হয় যে when a dog bites a man is not a news, but when a man bites a dog it's a news. কুকুর মানুষে কামড়াবে, এটা সহজাত স্বভাব, এটা কেউ আমলে নেয় না, দোষে নেয় না। কিন্তু মানুষ যদি কুকুরকে কামড় দেয়, ইট উইল বি এ নিউজ। তো আপনি আমাকে বলেন নাসিরুদ্দিন পাটোয়ারি কি বলছে, রাজ্জাকি কি বলছে, তারা একেবারে জাতা, তাদেরকে আপনি বাজে কথা বলতে হলে। কিন্তু এর কাউন্টারে যখন আরেকটা লোক টকশোতে গিয়ে বলে ও অমুকের বাচ্চা, কিংবা ও পলিটিক্যাল বাস্টার্ড, এটা কোন আইনের বিধানে আছে? আপনি তো এটা, ওকে আইনের আওতায় আনা হবে। কাউন্টার বললে সেটার তো কোনো প্রতিবাদ আমরা দেখি না। এই কারণে সিদ্ধান্ত নিছি কি, আপনাকে আমি বলি, এই টকশোর নামে আমি এখন সব সময়, আমি কিছু না বাংলাদেশের, কিছুই না, ধুলাকণাও না, লয়ার হিসাবে ধুলাকণা না, কিন্তু আমি দায়িত্বশীল। আমার ক্লায়েন্ট, আমি মামলায় হেরে গেল আর তারা আমার উপরে স্যাটিসফাইড থাকে যে স্যার ইউ হ্যাভ ট্রাইড এ লট। রাজনীতিবিদ, আমি রাজনীতি করি না, জিরো। আর সামাজিকভাবে কিছুই না। কিন্তু আমি ওইটুক বাছাই করে চলি যে আমি এমন লোকের সাথে টকশোতে যাব যে যার কাছ থেকে আমি কিছু শিখতে পাবো, এবং সেই কারণে আমি চয়েসটা আনছি, এটুকু আমি করেছি। আমি কিছু লোকের সাথে টকশোতে যাই না বা যাব না, সমালোচক, এবং ওই সমালোচকের সাথে আমি যেতে চাই যেখান থেকে আমি শিখব, এটা আমার কনফিডেন্স নিয়ে যেতে চাই। আমি অনেকের সাথে যেতে চাই, আমি আগ্রহ প্রকাশ করি, নাম বলছি না, আগ্রহ প্রকাশ করি, ভাই ওনাকে আনেন, মানে আমি কিছু শিখতে চাই। আমি যদি তার কাছ থেকে শিখতে না পারি, যার কাছ থেকে, আমাকে তার সাথে ডাকলে আমি যেতে চাই না। কারণ আমি একটা কথা বলি আপনাকে, লার্নিং হ্যাজ দ্য বিগিনিং, ইট হ্যাজ নো এন্ডিং। তো আমি জানার
বিগিনিং আছে, শুরু আছে, কিন্তু জানার শেষ নাই। কিন্তু আমি ওই সমস্ত জিনিস শিখতে চাই না যে নাসিরুদ্দিন একটা কথা বলল, আমি জানি না নাসিরুদ্দিন কথা বললো সেটা খারাপ হয়েছে ভালো কথা, আপনি 10 গুণ বেগে তাকে যখন সোশ্যাল মিডিয়ায় কথা বলতেছেন সেটা তো আরও খারাপ করলেন। সেই কারণে আমি এই টকশোতে যাই, এখন আমার যেটুকু অর্জন সেটুকু ধরে রাখতে চাই। অর্থাৎ আমার 10 টাকা আছে, এটা প্রয়োজনে 11 টাকা হবে, কিন্তু 9.5 টাকা করতে আমি রাজি না। বর্তমানে বাংলাদেশে 3টি দল, বিএনপি, জামাত, এনসিপি। এই 3টির মধ্যে কাদেরকে বা কোনটিকে আপনি বাংলাদেশপন্থী মনে করছেন? বাংলাদেশপন্থী দল বলতে যদি আপনি মিন করেন, আমার কাছে বাংলাদেশপন্থী দল মানেই প্রথমে ভাবতে হবে যে দলটা সবসময় যা কিছু করুক না কেন সে তার বাংলাদেশের ইন্টারেস্টটা দেখবে। এটা হলো প্রি কন্ডিশন, কোনো শর্ত নাই। আর আপনি বাংলাদেশের স্বার্থ দেখতে হবে, এটা হলো প্রি কন্ডিশন। আপনি ক্ষমতায় গিয়ে ব্যক্তির স্বার্থ দেখতে পারবেন না, আপনি ক্ষমতায় গিয়ে রাষ্ট্রের স্বার্থ দেখবেন, ব্যক্তির স্বার্থ দেখবেন না, পরিবারের স্বার্থ দেখবেন না, দলের স্বার্থ দেখবেন না, দেখতে হবে আপনার রাষ্ট্র কীভাবে লাভবান হয়। এখন আপনি যদি বলেন কোন সরকার আসলে মানে বাংলাদেশপন্থী, বাংলাদেশে 3টা দল পরীক্ষিত দল হয়েছে ইতিমধ্যে। 82 সালে এরশাদ সাহেব টেক ওভার করছে ক্ষমতায়, তার আগে জিয়াউর রহমান সাহেবের পিরিয়ড আর বঙ্গবন্ধুর পিরিয়ড যদি আমি ধরি, ওগুলা খুব খারাপ অবস্থায়, মানে দেশ কেবল স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু আসছেন, তারপর বঙ্গবন্ধুর পরে জিয়াউর রহমান আসলেন। এই 2 জন লোক কিন্তু আততায়ীর হাতে নিহত হয়েছে। আপনি যদি আমাকে বাংলাদেশপন্থী বলেন তাহলে আমি সিম্পল এই লজিকটা দিব যে বাংলাদেশপন্থী বলতে যাদেরকে আমি মিন করতে চাই, আমি কিভাবে বাংলাদেশপন্থী সেটা আমার বলা লাগবে না। তবে বাংলাদেশপন্থী যারা, তারা শেখ মুজিবুর রহমান সাহেবের যদি ধরি, উনি কিন্তু মাত্র 3.5 বছরের মাথায় উনি বিদায় নিতে হয়েছে। তারপরে জিয়াউর রহমান সাহেব 4.5 বছর বা 4 বছরের মাথায় চলে গেছেন। তার মানে বাংলাদেশে যারা বাংলাদেশপন্থী বলে বিবেচিত হয়েছিল তারা কঠিনভাবে, নির্মমভাবে নিহত হয়েছেন। আরেকজন যদি আমি ধরি বাংলাদেশপন্থী আমার বিবেচনায়, বেগম খালেদা জিয়া, উনি হয়তো আততায়ীর হাতে নিহত হন নাই, কিন্তু 16টা বছর যাচ্ছে তাইভাবে নির্যাতিত হয়েছেন। উনি একবার ক্ষমতা থেকে যখন 2007-এ চলে গেলেন 111-এর মাধ্যমে, তারপর মৃত্যুর পূর্ব পর্যন্ত উনি আর ক্ষমতায় যেতে পারেননি, ওনাকে ধুকে ধুকে নির্যাতন করে শেষ করে দেওয়া হয়েছে। এটার মানে হচ্ছে এই, পাশাপাশি যদি আপনি এরশাদের পিরিয়ডটা নিয়ে আসেন 9 বছর, সে 9 বছরের ক্ষমতায় ছিল 9 বছর। তাহলে আপনি যদি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর সাথে তুলনা করি, তাদের মতো বাংলাদেশ প্রীতি থাকলে উনি হয়তো 9 বছর থাকতে পারতেন না। এখন বলতে পারেন ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে, ইয়েস, বাংলাদেশের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক হলো ম্যানেজারিয়াল জব, ওটা সময়ের ব্যবধানে করতে হয়। হ্যাঁ, জনগণ দেখে উন্নয়ন করেছেন এরশাদ সাহেব, কোনো সন্দেহ নাই। বাংলাদেশে এরশাদ সাহেব পর্যন্ত যদি ধরি, সেই পাকিস্তানের আইয়ুব খানের উন্নয়ন ছিল, আর ছিল এরশাদ সাহেবের উন্নয়ন। আবার এরশাদ সাহেব সারভাইভ করছে অনেকগুলা কারণে। আমলাদেরকে সুবিধা দেওয়া শুরু করছেন উনি প্রথম, এবং উনি শিখিয়ে দিয়ে গেছেন যে রাজনৈতিক দল এবং আমলা দুয়ে মিলে যদি একাকার হয়ে যেতে পারে তাহলে সারভাইভ করতে পারে। কিন্তু যদি আপনি বাংলাদেশপন্থী অ্যাবসোলুটলি হন, তাহলে বঙ্গবন্ধু অথবা জিয়াউর রহমান সাহেবের মতো পরিণতি ভোগ করতে হবে, অথবা যদি এটুক না করেন বেগম খালেদা জিয়ার মতো ধুকে ধুকে যেতে হবে। এখন আমি 3টা দলের কথা বললাম, তাহলে শেখ হাসিনা তো ছিল 16 বছর। কীভাবে ছিল? ওই যে আমি বললাম যে তাকে যদি প্রিয় বাংলাদেশপন্থী বলতে পারবেন, নো। তার সময়ে এবং নির্বাচিত সরকারের সময় যদি খালেদা জিয়ার টাইমটাও ধরেন, বিশেষ করে শেখ হাসিনা যদি বলি, আপনি ওই সময় 57 জন সেনা অফিসার হত্যা হয়েছে, তার মানে কি আপনার আভ্যন্তরীণ সার্বভৌমত্ব নাই, ছিল না। তারপরে আপনি আয়নাঘর বানিয়েছেন, নিজের লোককে আয়নাঘরে রাখতেন, ক্রস ফায়ার দিতেন। হ্যাঁ, শাপলা চত্বরে হত্যা হয়েছে, সবাই বলে কোনো প্রমাণ নাই, বা এই হাস্যকর কথা বলে তো লাভ নাই। এটার মানে হচ্ছেই আপনি আভ্যন্তরীণ সার্বভৌমত্ব রাখেননি, তার মানে আপনি বাংলাদেশপন্থী ছিলেন না। তাহলে তো বাংলাদেশের লোকরা আপনি গুলি করে মারতে পারেন না। 1400 লোক সম্প্রতি মারা গেছে, যে ফর্মেই মারা যাক আপনার জন্য মারা গেছে, আপনি যাননি বলে আপনাকে বিদায় দিবে, আপনি টিকে রয়েছেন, মেরে টিকে থাকার জন্য লোকগুলা মারা গেছে। তারপরে যদি আপনি আসেন এই, তাহলে আপনি এই যে জিনিসগুলা করছেন, তারপরে আপনি চলে গেলেন। আবার যদি আপনি এক্সটার্নাল সার্বভৌমত্ব ধরেন, কি 10 লাখ রোহিঙ্গা আপনি ঢুকিয়ে দিয়ে গেলেন, আজও তারা যায়নি।
এই রোহিঙ্গা আমরা কি করব, এটা বোঝা বহন করতেছি। তার মানে আপনি দীর্ঘ সময় ক্ষমতায় থাকছেন আমার ইন্টারনাল এবং এক্সটার্নাল সার্বভৌমত্ব নষ্ট করে, তাতে বোঝা যায় যে বাংলাদেশপন্থী আপনি ছিলেন না। এইবার আসেন এনসিপি আর জামাত। এনসিপি আর জামাতকে তো আমরা ক্ষমতায় দেখি নাই, আমরা কেমনে বলবো উনি বাংলাদেশপন্থী হবেন কি হবেন না। কিন্তু আজকে পর্যন্ত যে অ্যাক্টিভিটিসটা আমরা দেখতেছি, যে বেগম খালেদা জিয়া বা জিয়া রহমানের যে রাজনীতিটা ছিল বিএনপির, সেই রাজনীতি থেকে বহু লোক সরে গেছে। এবং আমি জানি এই বিএনপিরও বহু লোক আছে যারা নাকি দলের থেকে সরে যায়নি, কিন্তু এই যে ইউটার্ন নেওয়াটা, এই যে গণভোটে ডিনাই করা, জুলাই সনদকে ডিনাই করা, এই ইউটার্ন নেওয়াটা বহু লোকই পছন্দ করেনি। এবং এই ইউটার্ন নেওয়ার মানি হচ্ছে, এই ইউটার্ন নিলে বাংলাদেশ একটা জায়গায় দাঁড়াইতো, ইউটার্ন না নিলে বাংলাদেশ একটা স্বাধীন বিচার ব্যবস্থা হইতো, বাংলাদেশ শক্ত হইতো, দুর্নীতি কমতো। আপনি নিশ্চিত থাকেন শুধু বিচার ব্যবস্থাটাকে যদি স্বাধীন করেন কমতো। তাহলে এগুলা যারা চায় না তাদেরকে আমি বাংলাদেশপন্থী বলতে পারি না আজকে পর্যন্ত। সুতরাং আর এনসিপি জামাতের বিষয় দেখতে হবে। এনসিপি জামাত যেহেতু দুইটা ওত নিছে, আইন মানছে, সংস্কার পরিষদ হিসাবে সব কিছু করছে, কিন্তু 2/3 মেজরিটি যেহেতু এই সরকার পেয়েছে, তাই তাদের কিছু করার নাই। সুতরাং তারাও বাংলাদেশি পন্থী আজকে পর্যন্ত মনে হয় তাদের অ্যাক্টিভিটিসে, বাট ক্ষমতা আসলে সেটা হবে সবচেয়ে জাজমেন্টের উপযুক্ত সময়। নাসিরুদ্দিন পাটোয়ারি মাঠে গিয়ে বক্তৃতা দেয় নানান জায়গায়, তার উপরে ডিম ছুঁড়ে মারে। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, কোনো একটা সাধারণ ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি কোনো রাজনীতিবিদদের গায়ে বা কোনো ব্যক্তির গায়ে, সে যেই হোক না কেন, ওই রকম ডিম ছুঁড়ে মারবে না যদি দলীয় কোনো ছত্রছায়া সে না থাকে। 1 নম্বর। 2 নম্বর, নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যে কার ভিতরে ধাক্কা লাগে, কারা ক্ষতিগ্রস্ত হয়, কাদের মান যায়, যে কারণে তারা অলরেডি নোটিশ দিছে মানহানি মামলা করবে, তাহলে তারা করে, কোনো ইন্ডিভিজুয়াল করে না। ইন্ডিভিজুয়াল কেন করবে? ডিম ছুঁড়ে মারবে কেন? পরিষ্কার রাষ্ট্রের আইন আছে, আপনি যদি তার বক্তব্যে কোনো এমন কিছু হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় আনবেন। কিন্তু আপনি তো ডিম ছুঁড়ে, আমি আবারও বলছি, ডিম ছুঁড়ে মারা হয় দলীয় কর্নার থেকে, সে যে দলেরই হোক। কারণ কোনো ব্যক্তি, একটা সাধারণ ব্যক্তি ওই রকম মিছিলের ভিতরে গিয়ে একটা রাজনীতিবিদরে ডিম ছুঁড়ে মারবে না। তো এই যে বিষয়গুলো যেখানে আমি আসছি, সেটা হলো যে আপনি এই কারণেই এই যে ফাটল ধরছে, এই নাসিরুদ্দিনের বক্তব্য বলেন, অন্যদের বক্তব্য বলেন, এটা হলো পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে আপনি ইউটার্ন নিয়ে নিছেন, আপনাদের সাথে অবিশ্বাসের সম্পর্ক তৈরি হয়ে গেছে সরকারের সাথে বিরোধী দলের। সুতরাং এই অবিশ্বাসের সম্পর্ক থেকে সরকারকে তারা নানানভাবে বাধাগ্রস্ত করতেই থাকবে। কেননা জুলাই সনদ 1400, 1000, 1200 ডেড বডির উপর দিয়ে আসছে, হাজার হাজার পঙ্গু মানে অঙ্গহানি হয়েছে মানুষের, তার উপর দিয়ে এসে আজকে যখন আপনারা ভুলে গেলেন। সুতরাং এটা ওইখান থেকেই শুরু, এবং সেখান থেকে এটা বলা যে ভায়োলেন্সের বিরুদ্ধে মানে তারা ভায়োলেন্স করবে। কীভাবে করবে তাদের ব্যাপার, কিন্তু আমি বলছি ওই জায়গাটায় গেল কেন? ওই জায়গাটায় গেল এই ক্ষমতাসীন দল ইউটার্ন নেওয়ায়। এখন বলতে পারেন পার্লামেন্টে কি মারামারি হবে? এটা না, পার্লামেন্টে তো এটা মারামারির জায়গা না। সুতরাং এটা পার্শ্ব প্রতিক্রিয়া আপনি রাজনীতির মাঠে আমরা দেখতেছি।